একটা যে রাজনৈতিক ঐক্যমতে আসলাম, জি। সেই ঘুরে ফিরে আবার আমরা মনে হয় আবার সেই গোল, গোল করতে, করতে আবার সেই ১ম পয়েন্টে গিয়ে আবার পৌঁছেছি। আমার মনে হচ্ছে এরকম। যতটুকু খোঁজখবর নিয়েছে বিএনপি নিয়েছে, বিএনপি আমাদের জন্য কাজ করছে। আপনারা কি করেছেন? আপনারা এমপি হয়েছেন, সংসদে এসেছেন, কিন্তু আমাদের কি কোনো খোঁজ নিয়েছেন? আপনারা জুলাই চেতনাকে বিক্রি করছেন। এখন পার্লামেন্টে যারা আছেন এবং যারা সরকারে আছেন এবং যারা বিরোধী দলের মধ্যে আছেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট নন, তাদের সবারই একটা কমন গ্রাউন্ড হচ্ছে তারা ২৪-এ মাঠে ছিলেন। কেউ শারীরিকভাবে, কেউ মতাদর্শ দিয়ে, দেশে হোক বা দেশের বাইরে হোক। সেই জায়গা থেকে বিএনপির একটা দায়বদ্ধতা আছে জুলাই সনদ নিয়ে, এবং তারা বলেছে যে আমরা এটা সম্মান করি। তারপরে এই অনাস্থার জায়গাটা কেন তৈরি হচ্ছে যে ৬ দিনে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হলো, বাস্তবায়ন না হলে দেশ জুড়ে প্রতিবাদী মঞ্চ তৈরি হবে? দেখেন, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে বিজ্ঞ সমালোচক এবং ৭১ টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমরা আসলে বাংলাদেশটা আসলে দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি যে বাংলাদেশের যে কোনো ইস্যুতে একটা বিরোধিতা করা বা একটা বিষয়ে, যে কোনো বিষয়ে একটা পজিটিভ মানে চিন্তার চেয়ে নেগেটিভ চিন্তা করাটাই আমাদের দেশের একটা কালচার অনেক দিন যাবৎ আমরা লক্ষ্য করছি। কিন্তু বর্তমান প্রজন্ম বা বাংলাদেশ বদলে গেছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের ভাবনা বদলে গেছে। আমি বিশ্বাস করি যে এখন আর বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে গঠনমূলক আলোচনা করে সংসদকে সব আলোচনার কেন্দ্রবিন্দু করা উচিত। কারণ হলো যে এই সংসদটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সার্বভৌম সংসদ। এই সংসদের যারা প্রতিনিধিত্ব করছেন তারা ফ্যাসিস্ট বিরোধী অনেক মানে ফ্যাসিস্টরা দেশে নাই, তারা একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। সুতরাং আমাদের সবার আচরণ, কথাবার্তা সব কিছুই মানে রীতিনীতি বা মেনে চলা উচিত। আর জনগণের, বিশেষ করে জন আকাঙ্ক্ষা, জনগণ একটা আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা যদি কথায় কথায় বিরোধিতা করি তাহলে জনপ্রত্যাশা আসলে পূরণ করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। আপনি দেখেন এই সরকারটি মাত্র ১.৫ মাসের সরকার। এখন পর্যন্ত এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে দেশে কেন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আপনি দেখেন সরকারটির দায়িত্ব নেওয়ার পরেই আমরা একটা বৈশ্বিক যুদ্ধের মধ্যে পড়ে গেছি। তারপরে সরকার তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহার বাস্তবায়নে কাজ করেছে। ফ্যামিলি কার্ড, পাইলট প্রকল্প শুরু হয়েছে। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা। যখন বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি একটা বিরাট চাপে, এবং আপনারা জানেন ফ্যাসিস্টরা দেশটাকে ফোকলা করে গিয়েছে, অর্থনীতি বিদেশে টাকা পাচার করে দুর্নীতি লুটপাটের অর্থনীতি কায়েম করেছিল। এর মধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। তারপর দেখেন আপনার খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে। পয়লা বৈশাখে আপনার কৃষক কার্ড বিতরণ শুরু হবে। তারপর উল্লেখযোগ্য আমরা একটু মানে যেদিকে যাই রাস্তাঘাট সব কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো শুরু হচ্ছে, অবকাঠামো। মানে একটা দীর্ঘ সময়, ১৭ বছরের দীর্ঘ সময়ের যে পরিস্থিতি, যেই ধ্বংসস্তূপ, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বৈশ্বিক প্রেক্ষাপটে নানামুখী সংকট, তার মাঝখানে আসলে তারপরে দেখেন জ্বালানি তেল। পৃথিবীর এমন কোনো দেশ নাই বৈশ্বিক এই যুদ্ধের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ে নাই। এমনকি যেসব দেশ জ্বালানি তেল উৎপাদন করে সেই সব দেশেও কয়েক গুণ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেছে। জ্বালানি তেলের দাম বাড়লে দ্রব্যমূল্যের চাপ বাড়বে, যানবাহনের ভাড়া বাড়বে, কৃষকের সেচের দাম বাড়বে, সেই জন্য জ্বালানি তেলের দাম বাড়ে না। আমরা যে অকটেন ব্যবহার করছি আপনার ১২০ টাকা বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের আমদানি মূল্য ২০০ টাকা। ৫,০০০ কোটি টাকা প্রতি মাসে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, এবং দিন দিন এটা বাড়তে থাকে। আরো কিছু তথ্য সংগ্রহ করে আসি। মুনিয়া সাহেবিন, আমন্ত্রণ আপনাকে এ পর্যায়ে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন আসলে ১১:৪৬ বাজে, ৬ এপ্রিল, এবং আজকে যেই কথা হলো, বৈঠক হলো গোল টেবিল, সেখানে ১২ এপ্রিলের কথা বলা হলো। তার মানে হাতে আর ৬ দিনের মতো আছে। এই ৬ দিনের মধ্যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে প্রতিবাদী মঞ্চ করার ঘোষণা দিয়েছেন যারা আসলে সে গোল টেবিলে ছিলেন। তারা একটু ধারণা দেবেন আসলে প্রতিবাদী যে মঞ্চ, সেই মঞ্চটা আসলে কি কাজ করবে? মানে প্রতিবাদের জায়গা তৈরি করবে, নাকি সাধারণ মানুষের কাছে জুলাই সনদের বিষয়টি স্পষ্ট করে জনমত তৈরি করার একটা চেষ্টা করবে? মানে মূল কাজটা কি হবে প্রতিবাদী মঞ্চের? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ-আলোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। প্রতিবাদী মঞ্চ বলেন, আর আসলে এইটার কার্যকারিতা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন যে আসলে কি কারণে এই মঞ্চটা গঠিত হবে।
তো না, কারণটা প্রথম জানি, মানে কি বিষয়টা, করবে সেটা জানতে চাচ্ছিলাম আর কি, প্ল্যাটফর্মটা। আচ্ছা, আম, বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু যে সময়টার মধ্যে, এই যে আজকে যে আমরা কথা বলছি, আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি, আপনার মনে থাকবার কথা যে আজকে থেকে আহ 4 মাস 3 মাস আগেও আমরা কিন্তু এই একই প্রসঙ্গ নিয়েই কিন্তু কথা বলেছি, এই জুলাই সনদ বাস্তবায়ন, এই সংস্কার, এবং আমরা দীর্ঘ 15 মাস ধরে, 18 মাস ধরে প্রায় আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা যে রাজনৈতিক ঐক্যমতে আসলাম, জি। সেই ঘুরে ফিরে আবার আমরা মনে হয় আবার সেই গোল গোল করতে করতে আবার সেই প্রথম পয়েন্টে গিয়ে আবার পৌঁছেছি, আমার মনে হচ্ছে এরকম। যেমন আমরা দেখেন, এই যে নতুন নবগঠিত যে সংসদটি হলো, এখানে আমরা এমপি হিসেবে যাদের পাঠালাম, তাদের তো আমরা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, রাইট? আমরা তারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের কিছু ম্যান্ডেট আছে, তাদের এলাকা ভিত্তিক কিছু ম্যান্ডেট আছে, এবং ন্যাশনালি তাদের কিছু ম্যান্ডেট আছে। ন্যাশনালি যে ম্যান্ডেট গুলো, সেগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে, যেহেতু এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পেরেছি, এবং রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কারটার কথা আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐকমত্যে এসেছি যে হ্যাঁ, এটা দরকার। এটা তো শুধু আসলে এনসিপি বলেনি, অথবা কোনো সিভিল সোসাইটির প্রতিনিধি বলেনি, অথবা বিএনপি বলেনি, এটা সবাই আমরা একমত হয়েছি। হ্যাঁ, বাংলাদেশে এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এই অসুবিধাগুলো আছে, আমাদের কাঠামোগত এই সংস্কারগুলো প্রয়োজন। তাহলে দেখেন, এই এতদিন পরে এসে যখন আসলে সংসদে আমাদের যারা এমপিরা, নির্বাচিত এমপিরা, তাদের কথা বলবার কথা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা এটা এটা কিন্তু জুলাই সনদ আদেশ এবং গণভোটের মাধ্যমে এটি কিন্তু রেটিফাইড বাই দ্য পিপল। মানুষ কিন্তু এই ভোটটা দিয়েছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন আপনারা করেন। এই গণভোটের মাধ্যমে এটা কিন্তু, এই দায়িত্বটা এমপিদের দেওয়া হয়েছে। এবং আপনার মনে থাকবার কথা, এই এমপিরা কিন্তু দুটি দায়িত্ব নিয়ে সংসদে গেছেন। একটা হচ্ছে সাধারণ দায়িত্ব, তারা জনপ্রতিনিধি হিসেবে তারা আইন প্রণয়ন করবেন, এবং আরো একটি দায়িত্ব হচ্ছে তারা এই সংবিধান সংস্কার সভা করবেন, এর মধ্যে দিয়ে যে সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলোতে সবাই মানে গণভোটের মাধ্যমে এটা রেটিফাইড হয়েছে, সেই বিষয় নিয়ে তারা কাজ শুরু করবেন। কিন্তু আমরা দেখলাম যে আমরা আবার এখন সেই বাহাসের মধ্যে গেছি, যেখানে কিন্তু আবার এই জুলাই সনদটা কতটা বৈধ, এই গণভোট কতটা বৈধ, এবং এই সংসদ এটা করতে পারে কিনা, বা কোনটি সংবিধানে আছে এবং কোনটি সংবিধানে নাই, এরকম নানান ধরনের তর্ক বিতর্কের মধ্যে আমরা নিয়ে গেছি সংসদটাকে, যেখানে কিন্তু আসলে জনগণের যে উইল, জনগণের যে আকাঙ্ক্ষা, আপনি একটু আগে যেটার কথা বললেন, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এর ফলেই কিন্তু এই যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে আমরা রাজপথে যাওয়ার হুমকি দিচ্ছি, আবার এই আমরা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে আমাদের কিন্তু এখন একটা আলটিমেটামের সুযোগ চলে এসেছে। কিন্তু দেখেন, আমরা কিন্তু আসলে এই জায়গাটাতে আসতে কখনোই চাইনি। এখন এই জায়গা থেকে অবশ্যই আমাদের এখন এমন একটা সিচুয়েশন, যখন আসলে শুধুমাত্র বিএনপি কে এবং সরকারি দলকেই আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি যে এটি আসলে জনগণের না, আকাঙ্ক্ষা। আমি ইভেন আমি আমার আমি আমার আসলে মনে হয়, মনে জি, শর্মিন, আপনি আসলে খুব জি, চমৎকার করে বলছেন, কিন্তু আমি সুনির্দিষ্টভাবে কয়েকটা পয়েন্টের উত্তর যদি পাই তাহলে আলাপ করতে সুবিধা হয়। প্রথমত, এই যে প্ল্যাটফর্মটা, জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম, যেখানে সারা দেশে প্রতিবাদী মঞ্চ তৈরি করবে যদি 12 এপ্রিলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তারা আসলে কোন কাজটা করবে প্রতিবাদী মঞ্চ থেকে? মূল কাজটা আসলে কি হবে? এটি তো আসলে প্রথমত এইটার একটা পার্ট হয়তো আমাদের মধ্যে থেকে আমাদের প্রতিনিধিরা থাকবেন, কিন্তু এটি আচ্ছা, তো আসলে আমরা আয়োজন করছি না। সুতরাং আচ্ছা, এই আচ্ছা, জায়গা থেকে আমার স্পেসিফিকলি বলবার একটা অসুবিধা আছে আমার পক্ষ থেকে। বুঝতে পারছি। তবে এনসিপি কিন্তু কিছু কাজ করছে। এই যে ধরেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে তালবাহানা হচ্ছে, এবং যে অধ্যাদেশগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে, যেগুলো কিন্তু 11টি অধ্যাদেশ ল্যাপস করে দেওয়া হচ্ছে, এবং সেটি হ্যাঁ, কিন্তু সেই সেই প্রেক্ষাপটটা আমরা সুনির্দিষ্ট জানি, করা সেই নাই। প্রেক্ষাপটটা আমরা জানি। সেই মানে কয়েকটা বিষয়গুলো বিষয় নিয়ে, জানার জি, চেষ্টা করছিলাম। প্রথমত হচ্ছে যে হুম, কাজটা কি হবে, এবং আপনি বলছেন আপনি একটা পার্টে আছেন। তার মানে বোঝা যাচ্ছে যারা ভিন্ন ভিন্ন অনেক সংগঠন আছে, যারা জুলাই চেতনায় আছে, তারা, আমরা জানি জুলাই যোদ্ধাদের মধ্যে কিন্তু বিএনপি এবং বিএনপির তারুণ্যের দল যারা আছে, সেই তরুণের দলও ছিল। এবং নিশ্চিতভাবে 12 এপ্রিলের যে আলটিমেটামের মধ্য দিয়ে যে প্রতিবাদী মঞ্চ হবে, সেখানে খুব সম্ভবত বিএনপির ছাত্র সংগঠন অনেকে থাকবে না। আবার যারা জুলাই যোদ্ধাদের মধ্যে আহত আছেন, তাদের অনেকে আবার এনসিপি শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ, কারণ তারা আহত ছিলেন, নেতারা তাদের খোঁজ নেন নাই এবং তারা আসলে বলেন ক্ষতিপূরণও পান নাই। এখন হয়তো সরকারি দলের কাছে তারা সেই আবেদনটা করবে, কিন্তু আপনাদের প্রতিও হয়তো তাদের বিভিন্ন বক্তব্য আমরা শুনেছিলাম। আপনার কি মনে হয় কিনা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হলে ওই রকম সাড়া পাওয়া যাবে যেমনটা প্রত্যাশা করছেন? দেখেন, প্রথমত প্ল্যাটফর্মটার আমাদের স্কোপ দেখতে হবে, যে এই প্ল্যাটফর্মটার আসলে কাজটা কি। সাড়া পাওয়ার কথা হচ্ছে, দেখেন জুলাই
এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি বলি, এবং এই যে সংস্কারগুলো বাস্তবায়নের যে আন্তরিকতা আমরা যেটা আসলে আশা করেছিলাম বিএনপির পক্ষ থেকে, যেটা পাচ্ছি না, জি। সেটার জন্য কিন্তু কিছুদিন আগ পর্যন্ত যে সিভিল সোসাইটিকে আমরা দেখেছি যে বিএনপির পক্ষে কথা বলতে চেষ্টা, বা অন্তত আমাদের সমালোচনা করতে, জি। যে আমরা আসলে যাতে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করি। একটু আগে আমাদের একজন সহ আলোচক তিনি বলছিলেন যে বিরোধিতার জন্য বিরোধিতা করবার যে সময়টা, সেটি তো আমরা পার করে এসেছি। এবং দেখেন, এই বিষয়গুলো নিয়ে বিরোধিতা যদি না করা হয়, তাহলে তো এটা আমরা তাহলে মানে আমরা তো প্রতারণার মানে প্রতারক হিসেবে বিবেচিত হব। কারণ আমাদের যে ছয়জন এমপি আছেন সংসদে, তারাও তো আসলে এই ক্ষমতারই অংশ। সুতরাং সেইখানে তারা যদি এই বিষয়গুলো নিয়ে কথা না বলে, এবং এনসিপি যদি এই বিষয়গুলো নিয়ে কথা না বলে, তাহলে তো আসলে এটি সাধারণ জনগণের না, সাথে অবশ্যই স্পষ্টযোগ্য অবশ্যই না। মানে এবং এনসিপির এবং প্রতিনিধি আমি যারা আপনার আছেন তারা তো অবশ্যই কথা বলবেন। আপনার প্রশ্নের উত্তরটা আমি বলছি যে এই জায়গাতে কিন্তু একটা ঐকমত্য এবং সাধারণ মানুষের একটা কনসেনসাস কিন্তু আমরা পাচ্ছি, যে স্বাভাবিকভাবেই 70% মানুষ মানে এই ভোটটা দিয়েছে, হ্যাঁ পক্ষে দিয়েছে, যে এই সংস্কারটা বাস্তবায়ন আমরা চাই। সুতরাং ইটস নট আ জোক। এবং সেটা যদি আমি সংখ্যায় বলি, সেটি জি। 7.5 কোটি মানুষ। সুতরাং এইখানে মানুষ পাবো কি পাবো না, বা জনসমর্থন পাবো কি পাবো না, এটি আমার মনে হয় যে এই কনসেনসাসের মধ্যেই, বা এই স্ট্যাটিস্টিকের মধ্যেই আমরা আসলে বুঝতে পারছি। বুঝতে এবং পারছি। আমি আমাদের জি। এনসিপির এক পক্ষ মিনিট থেকে একটু এড আমাদের একটা করতে চাই। পরিকল্পনা হ্যাঁ, আছে। মনির সাহেব বলে সেটা রাখি হচ্ছে যে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ময়মনসিংহ 10 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু, তিনি কিছু যুক্ত করবেন। আমি এক মিনিট একটু যুক্ত করতে চাই। এখন ওনারা যে প্ল্যাটফর্মটা করেছেন, আপনি প্রথমে এটা একটু প্রশ্নবিদ্ধ। যেরকম আমি গতকালকে আমি প্রত্যক্ষদর্শী সংসদে, আমাদের যখন সংসদ অধিবেশনে বিরতি চলছিল, তখন জুলাই যোদ্ধারা যারা পঙ্গু, আহত, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা অনেকেই সংসদের দর্শক গ্যালারিতে ছিলেন। আমরা দেখেছিলাম। তো তখন হঠাৎ করে সংসদ বিরতির সময় আমি লবিতে ছিলাম, অনেক মানে সাউন্ড হচ্ছিল, মানে হইচই হচ্ছিল। আমি সংসদের ভিতরে ঢুকলাম, দেখলাম যে ওইখানে জুলাই যোদ্ধারা যারা আছেন সবাই এনসিপির সেখানে যারা ছিলেন, হাসনাত আবদুল্লাহ, তারপর এই যারা ছিলেন তাদের সংসদ সদস্য যারা ছিলেন, ওনাদেরকে সবাইকে মানে খুব প্রশ্নবিদ্ধ করেছেন যে আপনারা এমপি হয়েছেন, আপনারা আমাদের এত বছর কি কোনো খোঁজখবর নিয়েছেন? যতটুকু খোঁজখবর নিয়েছে বিএনপি নিয়েছে, বিএনপি আমাদের জন্য কাজ করছে। আপনারা কি করেছেন? আপনারা এমপি হয়েছেন, সংসদে এসেছেন, কিন্তু আমাদের কি কোনো খোঁজ নিয়েছেন? আপনারা জুলাই চেতনাকে বিক্রি করছেন, আপনারা আমাদেরকে পুঁজি করে আপনারা রাজনীতি করছেন। তখন তুমুলি ছিল। একজন এনসিপির আরেকজন সংসদ সদস্য আতিক মুজাহিদ মাঝে মধ্যে টকশোতে আসেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, তাদেরকেই মানে ধরেছেন তখন জুলাই যোদ্ধারা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আমি তখন আতিক মুজাহিদ খুবই জেন্টল, আমি তাকে করে তারপর সবাইকে পিঠে হাত দিয়ে তারপর আমি নিয়ে এসেছি একজন সংসদ সদস্যর। আমি শুধু এইটা একটা জিনিস আপনাকে বলি, একজন সংসদ সদস্যের আচরণ সংসদে, তারপরে সেইখানে লেগে যাওয়া আরেকজনের সাথে দর্শক গ্যালারি, দর্শক যারা জুলাই যোদ্ধা তাদের সাথে, এটা মনে হয় আমাদের মানে এর সাথে মানায় না।